খুব লজ্জা করছে। ডিভোর্সের 2 বছর পর আবার শ্বশুরবাড়ি যাচ্ছি। ভোরে আপ, গেদে লোকাল প্রায় ফাঁকা। কলকাতার দিকে যারা আগের রাতে সবজি নিয়ে আসে তারা 2-4 জন ফিরে যাচ্ছে বিক্রি বাট্টা করে, ম্যাক্সিমামই ঘুমের ঘোরে। হেমন্তের অল্প অল্প হাওয়া কী যে ভালো লাগছে, মনে হচ্ছে এখনই উড়ে চলে যেতে পারলে ভালো হতো। ট্রেনটা যদি প্লেন হতো আর ওদের বাড়ির পাশে একটা এয়ারপোর্ট থাকতো, পলকে চলে যেতাম। যেদিন ওদের বাড়ি থেকে পালিয়ে আসি সেদিন ওরা কেউ জানতো না। বাপের বাড়ি ফিরে শৈলেনকে শুধু ফোনে বলেছিলাম, আমি আর তোমাদের বাড়ি ফিরছি না। না, ওদের কোনো দোষ ছিল না, ওদের মতো ভালো মানুষ হয় না। একটা ভালো ফ্যামিলিকে ডুবিয়ে চলে এসেছিলাম আরও বেটার লাইফ লিড করব বলে। মানুষ কত ভালো হতে পারে, শৈলেন তার উদাহরণ, ওদের পরিবারটা তার উদাহরণ। গ্রামের লোকগুলো এত উদাহরণ। আসলে একটা বদ আত্মবিশ্বাস আমার সর্বনাশ করেছিল। ভেবেছিলাম বাবা মায়ের সিঙ্গেল চাইল্ড আমি, অভাব কোনোদিন হবে না, বাবা মারা গেলেও না। যদি আনম্যারিড বা ডিভোর্সি থাকি তাহলে পেনশন তো পাবো। মোট কথা, অর্থের কষ্ট কোনোদিন ভুগবো না। ফোনাফুনি করে প্রাক্তনের সঙ্গে বেরিয়ে এসেছিলাম। 8-9 মাস সংসারও করলাম, তারপর বিচ্ছেদ হলো। এবার সিদ্ধান্ত আমার নয়, দোষও কিছু ছিল না আমার। সল্টলেকে প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলাম, বসের সঙ্গে দেশে বিদেশে ঘুরলাম, আধুনিক সব কিছু দেখলাম। টাকার অভাব রইল না, কিন্তু একটা সময় পর বুঝতে পারলাম এগুলো সব ক্ষণিক, অল্প সময়ে। এর মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি কিছুই নেই। দিনের শেষে ঘরে ফিরে এক মহাশূন্যতা, ব্ল্যাক হোল। কেউ বৌমা, কেউ বৌদি, কেউ শুনছো গো নাকি বলে ডাকে না। সকাল হলে কেউ বলে না, রাতে কিন্তু তুমি ভালো করে ঘুমোওনি, দুপুরে ঘুমিয়ে নেবে। সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম ঘুমের ঘোরে রাতে 2টো নাগাদ শৈলেনের ফোনটা পেয়ে। ও আমায় যেতে বলবে ভাবতেই পারেনি। ডিভোর্সের জন্য যে হেনস্থা করেছিলাম, মিথ্যে বলেছিলাম, অন্য কেউ হলে মুখ দেখতো না আমার। ট্রেন থেকে নেমে বেলা 7টা নাগাদ মাঝদিয়া টুঙ্গি পৌঁছে গেলাম। যেদিন বউ হয়ে প্রথম এসেছিলাম কত লোক স্টেশনে গিয়েছিল আনতে। রেল ব্রিজ তলা দিয়ে যখন আমাদের ট্যাক্সিটা ঢুকেছিল, ওর বন্ধুরা, পাড়ার অল্প বয়সী ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল। দূর থেকে দেখলাম বাড়ির সদর দরজা খোলা, রাস্তার পাশে দাঁড়িয়ে পাড়ায় কারোর সঙ্গে কথা বলছিল আমার প্রাক্তন ছোট দেওর। আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে হাত ধরে বলল, আরে বৌদি, তুমি এত সকালে কোথা থেকে? চলো চলো বাড়ি চলো। এতক্ষণ পর আমার হঠাৎ মনে হলো, তাই তো, কালকে রাত্রে শৈলেন যে ফোন করেছিল বাড়ির সকলে জানে। কারোর অনুমতি নিয়েছে নাকি আবেগ ঘুমের ঘোরে ফোন করে ডেকে ফেলেছে। যদি কেউ না জানে সেটা হবে ভারী লজ্জার। ভাবের আমি বেহায়ার মতো এসে হাজির হয়েছি। আমার আর যাওয়ার জায়গা নেই, অপমানের পর্যন্ত করতে পারে। বাড়ির ভেতরে পা দিয়ে বুকের মধ্যে কেমন ছ্যাঁক করে উঠল। 2 বছর এখানে সংসার করে গেছি, সমস্ত ঘরবাড়ি, গাছপালা, এমনকি কলতলার পর্যন্ত মনে হলো আমায় ব্যঙ্গ করছে। রান্নাঘরের কোণে টিয়া পাখিটা পর্যন্ত ডেকে উঠল। মনে হলো ও বলছে, কেন এসেছিস, কেন এসেছিস? অসভ্য বেহায়া মেয়ে কোথাকার। আমার শরীরে এত লজ্জা কোথায় ছিল কি জানি, ভীষণ খারাপ লাগতে লাগলো। প্রতিটি জিনিসপত্র দেখে মনে হলো এক্ষুনি সমস্ত গ্রামের লোক ছুটে এসে আমায় ধিৎকার জানাবে, থুতু ছেটাবে। ছোটদের আমার হাত ধরে আমায় সেই পূর্ব পরিচিত ঘরে, সেই সুন্দর বসে সেই প্রথম দিন আবেগ মাখা ঘরে এনে খাটে বসিয়ে বলল, দেখো দাদা, ঘরে কোনো কিছু চেঞ্জ করেনি, কোনো কিছু ফেলেনি, তোমার সমস্ত জিনিস যেন ছিল তেমনি আছে। একদিন শুধু তোমার রেখে যাওয়া বডি স্প্রেটা আমি মেখেছিলাম বলে দাদার সঙ্গে কি রাগ, বিশ্বাস করো বৌদি, তারপরে আর ধরিনি। আমার চোখে ফেটে জল বেরিয়ে এলো। এত ভালো ফ্যামিলিকে কিভাবে বিপদে ফেলেছিলাম। শুধুমাত্র নিজের সাময়িক সুখের জন্য কত বড় ক্ষতি করেছিলাম এদের। শাড়ির আঁচলে চোখে জল মুছে বললাম, মা কোন ঘরে? আমায় একটু নিয়ে চলো। মনে হয় না উনি আমার মুখ দেখবে। আমি ক্ষমা চাইব। এ সময় আমার হাজবেন্ড চিৎকার করতে করতে বাড়িতে এলো। বলল, ভরত, ভরত, কোথায় গেলি রে? তোকে যে মাঠে
পাইপ নিয়ে যেতে বললাম, গেলি না তো? শ্যালো চালাতে পারছি না। হুটোপাটি করে ঘরে ঢুকে আমায় দেখে 2 পা পিছিয়ে গিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আরে তুমি কখন এলে? আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কি উত্তর দেব যাকে কোর্টে দাঁড় করিয়ে সকলের সামনে স্ত্রীর ওপরে জুলুমকারী, এমনকি রেপসিস পর্যন্ত বলেছিলাম? তার প্রশ্নে কি উত্তর দেব? ও আমায় এখন যদি চড়িয়ে দেয়, ও তারপরে বলার থাকে না। আমার দোষ কিছু মাত্র খণ্ডাবে না, আমি কিছু মনেও করব না। আমি নীরবে মাথা নিচু করে রইলাম। এ সময় ভরত ইয়ার্কি করে বলল, দেখ দাদা, বৌদি আগের থেকে কত সুন্দর হয়েছে। একটু থেমে তারপর উদ্দেশ্য করে আমায় বলল, তুমি কি খাও গো বৌদি? এই দেখো না, আমি মোটা হওয়ার জন্য কত কিছু খাচ্ছি, হচ্ছে না। ওর মুখে বৌদি ডাকটা কি সুন্দর লাগলো। ওর ওই আদর মাখানো কথাগুলো আর কোথাও শুনতে পাইনি। কত জায়গায় ঘুরেছি, কত পয়সাওয়ালা লোকের সান্নিধ্যে গেছি, কিন্তু এই মিষ্টি ডাক, এই আদর মাখানো মমতা কোথাও পাইনি। শৈলেন ভরতকে একটা ধমক দিয়ে বলল, পাইপটা নিয়ে গিয়ে মেশিনটা চালু করে দিয়ে আয়, ধানের জমি শুকিয়ে আছে, বেরো। ভরত অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে গেল। যাবার সময় চিৎকার করে বলতে বলতে গেল, তোমার সেই আলু দিয়ে ছোলার ডাল রান্না করে রেখো বৌদি, ফিরে লুচি দিয়ে খাবো। হায়রে কপাল, কাদের ফেলে চলে গেছিলাম আমি। কি ভূতে চেপেছিল মাথায়। মানুষের যখন বিপথে যাবার নেশা চাপে, তখন তার সমস্ত চেতনা পায়, হিতাহিত জ্ঞান অদৃশ্য হয়। প্রেম, প্রতি ভালোবাসা, দয়া মায়া, স্মৃতি বিকৃতি সব কিছুই কর্পূরের মতো উবড়ে যায়। শৈলেন আবার এই কথা জিজ্ঞেস করলো, কখন এলে? আমি এ প্রশ্ন কোনো উত্তর না দিয়ে হেসে জিজ্ঞেস করলাম, কালকে অত রাত্রে ফোন করেছিলে কেন? দিনের বেলায় ফোন করতে পারতে। আমার কথা সত্যি তোমার মনে আছে? একটু থেমে মাথা নিচু করে আবার বললাম, এই নষ্ট মেয়েকে তুমি আবার ফোন করলে, আবার ডাকলে? তুমি এত ভালো কেন? শৈলেন সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনল। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হাতে আঙুলগুলো 3-4 বার দেখলো, মিটমিট করে হাসলো। তারপর একবারে অবাক করে দিয়ে বলল, আমি তো তোমার ফোন করিনি সোনা পাখি। তোমার নম্বর তো আমার কাছে নেই। ডিভোর্সের সময় রেগে মেগে ডিলিট করে দিয়েছিলাম। কোথাও তোমার ভুল হচ্ছে। ভুল বলা আমার উচিত নয়। তুমি আবার রেগে যেতে পারো। অবশ্য রাগলে তোমার ঠোঁট দুটো ভারী সুন্দর লাগে, চোখ দুটো রহস্যময় হয়ে ওঠে। ও আগেও এরকম কথা বলতো বলেই চুপ করে ঘুরে দাঁড়িয়ে থাকতো। আমি জানতাম ও চাইতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরি। যতক্ষণ না ধরতাম ততক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতো। খুব শেয়ানা ছিল। আমার মনে হচ্ছিল এক্ষুনি দাঁড়িয়ে গিয়ে আগের মতন ঝুলে থাকি, যতক্ষণ না ও আমার শাড়ি টেনে ধরে বলছে, পিঠে থার্মোমিটারটা দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে। কিন্তু একই শোনালো শৈলেন, ও নাকি ফোন করেনি। আশ্চর্য! কাল ঘুমের ঘরে আমি স্পষ্ট শুনলাম ওর গলা পরিষ্কার। ও আমায় ডাকলো। তাহলে আমার এত বড় ভুল হলো? অবশ্য এরপরে আমি আর মোবাইল দেখিনি, চেক করে দেখিনি সত্যি ও আমায় ফোন করেছিল কিনা। তাহলে রাতে কি স্বপ্ন? লজ্জায় আমি শৈলেনের মুখের দিকে তাকাতে পারছি না। ছি ছি, এত বড় ভুল হয়ে গেল আমার। শৈলেন পা দেখে বুঝলাম ও আমার দিকে 2 পা এগিয়ে এলো, তারপর দাঁড়িয়ে গেল। শেষে হো হো করে হেসে বলল, দেখলে মানুষ কত রকমের ভুল হয়। বলেই অনেকক্ষণ দম ধরে রইল। এবার আমার দিকে আরেক পা এগিয়ে এসে উদাস হয়ে বলল, এটা কি আমার জন্য সুখবর? কি বলো? তুমি যে আমায় ভালোবেসেছিলে, কোনো এক হঠাৎ সময় ভালোবেসেছিলে, সে ভালোবাসা জমেছিল হৃদয়ের এক কোণে অযত্নে। গতকাল রাতে সে আমায় জানিয়েছে তুমি সত্যিকারের প্রেমিকা, তুমি ভালোবাসতে জানো, তোমার হৃদয় এখনো মরেনি, তাই তো ছুটে এসেছো। এ কথা শুনে কার না কাঁদতে ইচ্ছে করে, এ কথা শুনে কার না ছুটে গিয়ে বলতে ইচ্ছা করে আমি তোমার। অথচ এমন একটা মানুষ পেলে পালিয়েছিলাম, এমন একটা সুন্দর মনের ঠিকানা পেলে পালিয়েছিলাম, এমন একটা মন্দিরে পুজো না দিয়ে শুধু দর্শন করে ফিরে গিয়েছিলাম। ও আবার বলল, শোনো পাখি, তুমি এখন যে যন্ত্রণা পাচ্ছ, লজ্জা পাচ্ছ, মুখ তুলে তাকাতে পারছো না, এটা হলো ইহজগতের শাস্তি, পাপের শাস্তি, ভুলের শাস্তি। তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো তুমি ভুল করেছিলে, সেটা হবে তোমার শান্তি।
দীর্ঘদিন কাদার পরে মনে যে ক্লান্তি আসে, সেই শান্তি অনেকগুলো কথা একসঙ্গে এসে ভিড় করে। অপেক্ষা করেছিল মুখে। আমি ধীরে ধীরে শান্তভাবে বললাম, আমি কি তোমার বুকে একটু মাথা রাখতে পারি? ও হাত না বাড়িয়ে বলল, হ্যাঁ পারো, কিন্তু তুমি নিজেই গভীরভাবে ভাবো সত্যি বুকে মাথা রাখবে কি না, রাখা উচিত কি না, আর যদি রাখো তাহলে কতক্ষণের জন্য, কত দিনের জন্য? শৈলেনের কথা আমি বুঝতে পারছি। ও কাউকে আঘাত দিতে চায় না, কথা বলতে পারে না, আত্মসম্মান কখনোই খোয়ায় না, কোনো দিন কোনো কারণে মিথ্যে বলে না, 1 মিনিটের জন্য হলেও মন ভুলের কথা বলে না। ওর কথা আমি বুঝতে পারছি। চোখে আমার জল এসে গেছিল। অতি কষ্টে সংবরণ করে বললাম, আমি কি তোমার সামনে থেকে চলে যাব? তোমায় অসহ্য লাগছে? না, অসহ্য লাগছে না। অসহ্য লাগবে কেন? শোনো, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা হলো যাকে দেখলে আনন্দ হয়, যার কথা ভাবলে চোখের জল আসে, যার কথা মনে পড়লে ঠোঁটের হাসি উদ্ভাসিত হয়, হৃদয় ব্যাকুল হয়, কষ্ট লাঘব হয়, ফুলে ফুলে ভরে ওঠে অন্তর। তাকে দেখে চলে যেতে বলা যায় না। আর থাকতে না পেরে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার। এত ভালোবাসতে আগে তো বলনি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। ধীরে ধীরে ও আমায় ছাড়িয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, যে নারী পুরুষের ভালোবাসা ধরতে পারে না, বুঝতে পারে না, সে চঞ্চল, তর্কপ্রিয়, অবুঝ। আমি 2 বছর আমার কাছে ছিল। তুমি আমায় দেখেছো, আমার অন্তরটা দেখোনি। তুমি আরও কিছুদিন সময় নাও, মনের প্রশ্ন করা হৃদয়কে আগুনে পোড়াও। সত্যি মন আমার চঞ্চল, ঠোঁটের তর্ক প্রিয়, হৃদয় অবুঝ। এখন কি বলবো বুঝতে পারছো? মাথা নিচু করে বসে রইলাম চুপ করে। শৈলেন আমার ভাবগতিক দেখে হাসলো, অন্তত দৃঢ় কণ্ঠে বলল, চলো আমায় স্টেশনে দিয়ে আসি। ঘুমের ঘোর না বুঝে চলে এসেছো, তোমার এখনো স্থিরতা আসেনি, সঙ্গে প্রায় কিছুই আনেনি। মাথা নিচু করে বেরিয়ে এলাম ঘর থেকে। আমায় দেখে বারান্দায় টিয়া পাখিটা আরেকবার নতুন করে ডেকে উঠল। এবার যেন বলল, যাচ্ছিস কেন? তোর তো পুনর্জন্ম হয়েছে, যাস না। স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়ানো, সিগন্যাল সবুজ, ফাঁকা সিট পেয়ে এক কোণে ব্যাগ কোলে তুলে বসলাম মনমরা হয়ে। আর চোখে শৈলেনের দিকে একবার জানালার দিকে তাকিয়ে দেখি ওর চোখে জল। হাত উঁচু করে কাছে ডেকে বলল, আমি এসেছি শৈলেন, আমি এসেছি, আমায় তুমি আপন করে নাও। আমায় হাতটা ধরে এমন সময় আচমকায় ভো বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। আমার হাতটা ধরে অনেকটা দৌড়ে এলো, তারপর কি যেন বলল, ঠিক শুনতে পেলাম না। হাওয়ায় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম শৈলেন কি যেন বলছে। দৌড়ে এসে